আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা লাইভে আসছেন একটু কষ্ট করে প্রতিদিন আমাদের যে কাজগুলো করতে হয়, হ্যাঁ, আমরা সেই কাজগুলো একটু করে ফেলি। প্রতিদিনের যে কাজগুলো থাকে আমাদের রুটিন মাফিক কিছু কাজ থাকে না লাইভে আসার পর, তো আমরা সেই কাজগুলো প্রথমে একটু করে ফেলি। আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব, অর্থাৎ পড়াশোনা শুরু করব 1 মিনিটের মধ্যে। তবে এই 1 মিনিটে আমরা আমাদের ক্লাসটা শেয়ার করব বিভিন্ন গ্রুপগুলোতে। আমাদের যে বিভিন্ন পাবলিক গ্রুপগুলো আছে, প্রাইভেট গ্রুপগুলো আছে, শিক্ষামূলক যে গ্রুপগুলো আছে, যেখানে ক্লাস হচ্ছে প্রতিদিন, কোনো না কোনো পড়া হচ্ছে, কোনো ক্লাস হচ্ছে, এরকম গ্রুপগুলোতে আমরা ক্লাসটা শেয়ার করে দিব। আর তোমরা অনেকেই দেখে আমাদের সেম গ্রুপটাতে শেয়ার করো, হ্যাঁ, তো সেম গ্রুপটাতে তো শেয়ার করার প্রয়োজন হয় না, তোমরা অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করবা। দুইটা কাজ করো, কেউ কেউ আমাদের মেসেঞ্জার গ্রুপে দাও, কেউ কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে দাও। ক্লাসের লিঙ্কটা শেয়ার করে বলো যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এর লেকচার 5 এর ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে জয়েন করেন। এই কথাটা লিখে দেন, এই কথাটা একটু লিখে দেন। আমি কিছু গ্রুপে ক্লাস শেয়ার করে দিচ্ছি। আমি শুধু আমার গ্রুপগুলোতে দিচ্ছি, আপনারাও অন্যান্য গ্রুপগুলোতে দেন। তোমাদের মধ্যে যারা হিন্দু আছো, হ্যাঁ, তো তোমাদের তো এতদিন দুর্গা পূজা ছিল, পূজা উপলক্ষে পড়াশোনা থেকে একটু হয়তো দূরে ছিল কয়েকদিন। 21 ব্যাচের যারা ছিল তাদেরকে আমি বন্ধ দিই নাই, ওরা সেটা নিয়ে আমার সাথে অত বেশি করে নাই। ওরাও দেখলাম খুব পড়াশোনার মধ্যে মনোযোগী ছিল। 22 ব্যাচের যারা ছিল ওদেরকে আমি আনঅফিসিয়ালি 4 দিন, অফিসিয়ালি 1 দিন বন্ধ দিয়েছিলাম। আজকে থেকে আবার অফলাইনে ক্লাস নেওয়া শুরু করছি, অনলাইনেও তো আজকে থেকে ক্লাস নিচ্ছি। আর আগামীকাল থেকে পুরোদমে ক্লাস নেওয়া শুরু হবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই আবার পুরোদমে পড়ার মধ্যে চলে আসেন আস্তে আস্তে, হ্যাঁ, সবাই আবার পড়ার মধ্যে চলে আসেন। মাঝে মধ্যে হয় কি, ছোটখাটো কিছু গ্যাপিং এর কারণে অনেকের পড়াশোনা থেকে যদি একবার মন উঠে যায়, তো আবার সেখানে মন বসাতে একটু সময় লেগে যায়। এই ক্ষেত্রে সময় যত কম লাগে ততই বেটার। অর্থাৎ আজকে প্রোগ্রাম শেষ, আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। আর আছে এখানে আরেকটা কথা, বর্তমানে দেশের হট টপিক, সে ব্যাপারেও কয়েকটা কথা আমি বলবো। যে এখানে আসলে আমার গ্রুপে মুসলিম স্টুডেন্ট যেমন আছে, হিন্দু স্টুডেন্টও কিন্তু অনেক আছে। ইভেন আমার টিম মেম্বারের মধ্যে অনেকে কিন্তু হিন্দু। আমি আমার যে অফলাইন ক্লাসগুলো আছে, অফলাইন কোর্সগুলোতে হিসাব করলে কোন অংশে মুসলিম ছেলের তুলনায় হিন্দু ছেলে মেয়ে কম হবে না, বরঞ্চ সমান সমান বা কিছু ক্ষেত্রে বেশি হবে। তো সেজন্য আমি আমার দিক দিয়ে কিছু কথা একদম ক্লিয়ার করা উচিত। এই যে পূজাকে নিয়ে, মানে হিন্দুদের যে একটা ধর্মীয় এটা কি দুর্গা পূজা ছিল মনে হয়, এই পূজাকে নিয়ে যে কাজটা তৈরি হইলো দেশের মধ্যে, তো এই ক্ষেত্রে
আমি যদি আমার দিক থেকে বলি, তাহলে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে মুসলিম হিসেবে সে মানুষটা সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো, যার কাছে তার প্রতিবেশীরা নিরাপদ, হুক সে হিন্দু, হুক সে মুসলিম। অর্থাৎ আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, তাইলে প্রথমে আপনার কাজ হবে আপনার প্রতিবেশী হিসেবে অন্য মুসলিম ও অন্য হিন্দু যারা আছে তাদের নিরাপদ রাখার দায়িত্বটা নেওয়া। আপনি যদি একটা কাজ করতে পারেন, আপনার দ্বারা অন্য ধর্মের কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই, নিজের ধর্মেরও কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, আপনি কখনো কারো ক্ষতি করেন নাই। আপনি মুমিন হওয়ার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কথা বুঝাইতে পারছি? এরপরেও বর্তমানে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে, এ সবগুলোর পেছনের কাহিনী কিন্তু আমরা অনেকেই জানি না। সুতরাং ধুম করে কোনো কাজ কারো কারো করা উচিত না আর কি, যেটা আমি মনে করি। সরকার আছে, সরকারকে সুযোগ দেওয়া দরকার তদন্ত করার জন্য। হঠাৎ করে তোমার প্রতিবেশী হিন্দুর ঘরে হামলা, বাড়িতে হামলা, হ্যাঁ, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর এটা যদি তুমি চিন্তা করো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমি তো আসলে অত বেশি কিছু জানি না, কয়েকটা কথা যেগুলো জানে, আর আল্লাহ রসুলের আমলেও কিন্তু এভাবে কিন্তু কি করা হয় নাই, বিধর্মী যারা তাদের উপর অ্যাটাক করা হয় নাই। বুঝাতে পারছি? তারাও সবচেয়ে নিরাপদ মনে করতো আল্লাহ রসুল যখন কি করছে, মক্কা মদিনা এগুলো শাসন করছে। ওই সময়ে যারা অন্য ধর্মের ছিল তারা নিজেদেরকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করছে। তো মুসলিম শাসক হয়ে এটা তাদের প্রধান ও প্রথম দায়িত্ব হয় যে আমার নিজের ধর্মের মানুষের পাশাপাশি অন্য ধর্মের মানুষের জান মাল এগুলো যাতে আমি নিরাপদ রাখি বা তাদের নিরাপত্তা আমি দিতে পারি। তো আমি মনে করি বা আমি এটা বিলিভ করি যে তোমাদের মধ্যে যারা মুসলিম আছো তারা আমার সাথে একমত হবা। হঠাৎ করে কোনো কিছু পরিপূর্ণভাবে না জেনে কারো উপর অ্যাটাক করা এটা উচিত না। ওকে? আর ধর্মীয় ব্যাপারে যে ঘটনাটা ঘটছে সেটার ক্ষেত্রে আমরা আসলে সঠিক তদন্তটার মাধ্যমে যে বা যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, শেষ। যে অপরাধ করছে সে একজন শুধু শাস্তি পাবে। সেজন্য শত শত নিরপরাধ মানুষের উপর অত্যাচার করা এটা কোনো ভালো মানুষের কাজ নয়। ঠিক আছে, আমি আমার প্রায় গ্রুপগুলোতে ক্লাস শেয়ার করে দিচ্ছি, আমি এখনই পড়ানো শুরু করব। দু একটা কথা আমার আসলে না বললে আমি নিজেও শান্তি পেতাম না, সেজন্য বলছি। এটা বলছি জাস্ট আমি যেভাবে জিনিসগুলোকে চিন্তা করি সেটাই। যেভাবে সরাসরি অ্যাটাক করা আর কি, এটা আল্লাহ রসুলের আমলেও ছিল না, অন্তত পক্ষে আমি তো শুনি নাই। আমি এরকম শুনি নাই যে বিধর্মী যারা আছে ওদের ঘরে গিয়ে কি করছে, অ্যাটাক করছে, আগুন জ্বালায় দিছে, এটা করছে সেটা করছে, শুনি নাই আসলে। এখন শুনতেছি বা এখন দেখতেছি এসব। আশা করি সবাই সঠিকটা বুঝার চেষ্টা করবা, সঠিকভাবে চলার চেষ্টা করবা। মানুষ হিসেবে অন্য কারো উপকার করতে না পারলেও কখনো কারো ক্ষতি করবা না। বুঝাতে পারছি? যদি তুমি লাইফে কারো কোনো ক্ষতি না করো, দেখবা আল্লাহ তোমাকে কষ্টে রাখবে না, আল্লাহ তোমাকে ভালোই রাখবে। আর যদি তুমি কারো ক্ষতি করো, তাহলে এটার জন্য তুমি প্রস্তুত থেকো। সামনে এমন কোনো দিন আসবে যে দিনগুলোতে তোমাকেও এরকম কিছু কষ্ট ভোগ করতে হবে। সোজা কথা। আমি শুধু মানুষ বলছি, কিন্তু এখানে আমি বলি নাই হিন্দু মুসলিম খ্রিস্টান, আমি এটা বলি নাই। আমি বলছি তুমি মানুষ হিসেবে আরেকজন মানুষ যাতে তোমার দ্বারা কষ্ট না পায়, বাস। আমার কথা শুধু একটাই।
আর অন্যান্য কাজগুলো রাষ্ট্রের। সোজা কথা। ঠিক আছে, তাহলে আমরা মূল পড়াতে চলে আসতেছি। আর তোমরা জানো আমরা আসলে টার্গেট করছিলাম 7 দিনে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই অধ্যায়টা পুরোটা কমপ্লিট করব। আবার এর মধ্যে আমাদের যে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সের, এটা কিন্তু একটা অংশ বিশেষ। তো এই কোর্সে আমি মূলত বেসিক টপিকগুলো বুঝাই, আর একই চ্যাপ্টারে কিছু ম্যাথমেটিক্যাল টপিক থাকে সিকিউ এমসিকিউ রিলেটেড, এগুলো আবিদ বুঝাই। আর সেম চ্যাপ্টার থেকে অ্যাডমিশন রিলেটেড যে টপিকগুলো থাকে বা অ্যাডমিশন রিলেটেড প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করার যে প্রশ্নগুলো বা ক্লাসগুলো, এগুলো কাজী হাসান সিদ্দিক স্যার নেয়। তো সেই হিসেবে আমার 7টা ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা টপিকের বেসিকগুলো ক্লিয়ার করে দিচ্ছি, এবং ইনশাআল্লাহ আজকের ক্লাস ছাড়াও কিন্তু আরো 2টা ক্লাস থাকবে। সুতরাং আমরা ট্রানজিস্টর পর্যন্ত যেতে পারবো। পিএনপি এন্ড পিএস ট্রানজিস্টর শেষ করলে এই চ্যাপ্টারটা প্রাথমিকভাবে ধরতে গেলে শেষই, আর কিছু থাকে না পড়ানোর। এরপরে তাকে শুধু প্র্যাকটিস করা। তো প্র্যাকটিসের ক্লাসগুলো পাবলিক গ্রুপে নিবে কি নিবে না, এটা সম্পূর্ণ টিচারদের স্বাধীনতা আছে। আমি ওনাদের সাথে একটা মিটিং করব আমার 7টা ক্লাস শেষ হওয়ার পর। মিটিং এ যদি ওনারা বলে যে ওনারা পাবলিক গ্রুপে ক্লাসগুলো নিবে, তাহলে আমি সুযোগ দিব পাবলিক গ্রুপে নেওয়ার জন্য। আর ওনারা যদি বলে যে না আমরা প্রাইভেট গ্রুপে কন্টিনিউ করব, তাহলে ওনারা প্রাইভেট গ্রুপে কন্টিনিউ করবে। তখন আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি ততটুকু করব। আমি বলছি আমার সামনে অনেকগুলো প্ল্যান আছে। জৈব যৌগের নামকরণ সম্পূর্ণভাবে পড়িয়ে দেওয়ার একটা প্ল্যান আছে পাবলিক গ্রুপে। এরপর আরো কিছু কাজ করব, আগে থেকে আসলে বলতেছি না, কারণ ব্যস্ততার কারণে করতে না পারলে পরে তোমাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। আপাতত আমি এটা বলতে পারবো যে আমি 7 দিনের এই কাজটা করে 1 দিন বা 2 দিনের গ্যাপ নিয়ে জৈব যৌগের নামকরণটা সম্পূর্ণ পাবলিক গ্রুপে পড়াই দিব। ওকে, সেটার জন্য আমি রেজিস্ট্রেশন করাবো। আগে রেজিস্ট্রেশন করাই দেখবো যে কতজন স্টুডেন্ট আসলে জৈব যৌগের নামকরণ ক্লাস করতে আগ্রহী। হ্যাঁ, তো স্টুডেন্ট সংখ্যা যদি অনেক বেশি দেখি, তাহলে সেভাবে প্রিপারেশন নিয়ে সেভাবে ইনশাল্লাহ আমরা কি করবো, ক্লাসগুলো নিব। ঠিক আছে, এরপর সামনে ওই জৈব যৌগের নামকরণ চলাকালীন অবস্থায় পরবর্তী আমার চিন্তা ভাবনা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে এটা মাথায় রাখো, যতদিন সুস্থ আছি আমি চেষ্টা করে যাব তোমাদের জন্য কিছু না কিছু করতে। আল্লাহ আমাকে যতটুকু বাধা দিছে সেটা দিয়ে সবাই জাস্ট শুধু দোয়া করবা, এটাই হচ্ছে কথা। খেয়াল করো, আমরা আগের ক্লাসে সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস সম্পর্কে পড়ছিলাম। এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল, এই পিএন জাংশন ডায়োডের পজিটিভ যখন পজিটিভের সাথে আর নেগেটিভ যখন নেগেটিভের সাথে থাকে। আমি বলছিলাম পজিটিভ এটা হচ্ছে হোল সাপ্লাই দেয়, নেগেটিভ এটা মূলত মুক্ত ইলেকট্রন সাপ্লাই দেয়, এবং সেটার মাধ্যমে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, ডিপ্লেশন লেয়ারটা ধীরে ধীরে ক্রমশ সরু হতে থাকে, এবং এর মধ্য দিয়ে ইলেকট্রন অথবা হোলে কি হতে থাকে, চলাচল হতে থাকে, বিধায় এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়। তাহলে সহজ কথায় আমি যদি পিএন জাংশন ডায়োডকে সহজ কথায় যদি আমি লিখি, আমি এইভাবে লিখতে পারবো। দেখো, মনে করো সংক্ষেপে আমি গতকালও বলছিলাম, এইখানে তীর চিহ্নের মতো করে যেটা দিছি এটা হচ্ছে পি, আর যেটা এখানে একটা টান দিছি এই অংশটার নাম হচ্ছে এন। তাহলে পি এর সাথে যদি পজিটিভ হয়, এটা অনেকটা পজিটিভের সাথে পজিটিভ, আর এন এর সাথে যদি নেগেটিভ হয়, অনেকটা নেগেটিভের সাথে নেগেটিভ যখন হয়, তখনই ফরওয়ার্ড বায়াস হয়। এফবি মানে ফরওয়ার্ড বায়াস নাকি ফেসবুক, ফরওয়ার্ড বায়াস হয় তখন সম্মুখী যোগের কারণে তড়িৎ প্রবাহ চলে, সম্মুখী যোগ সৃষ্টি হয়। এবং এটা আরো শর্টকাট কথা হচ্ছে, এটার কারণে তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহ চলে।
এই হচ্ছে কথা ভাইয়া, এটাই মেইন কথা। ঠিক আছে, এবার চলো আমরা এটার একটা গ্রাফ দেখব। আমি জানি যে অনেক স্টুডেন্টের গ্রাফের কথা শুনলে গায়ে জ্বর চলে আসে। গ্রাফ মানে অনেক কিছু, অনেক কঠিন না। গ্রাফ খুবই সহজ, আমার পক্ষে সম্ভব হলে আমি গ্রাফের বেসিক গুলো ডিসকাস করব কোন এক সময় কোন এক ক্লাসে। তবে আজকের ক্লাসে ভেরি সিম্পল কিছু কথা দিয়ে আমি গ্রাফটা বুঝাই দিচ্ছি। আমি একদিকে ভোল্টেজ দিছি ভিএফ, মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে, আইএফ এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহটা পাবো। এখানে মিলি অ্যাম্পিয়ার মানে বুঝাচ্ছে এই ক্ষেত্রে আসলে আমরা খুবই কম পরিমাণ কি পাই, তড়িৎ প্রবাহ পাই, যেটা মিলি অ্যাম্পিয়ার এককে কি করতে হয়, হিসাব করতে হয়। তো তুমি যদি এদিকে দেখো একটা জিনিস দেখবা, এখানে এই যে পজিটিভ নেগেটিভ প্রান্ত যেটা আছে এটা হচ্ছে ভোল্টেজ ভি। তাহলে ভোল্টেজ যত বাড়ানো হয় এদিক থেকে তত বেশি হোল যায়, এদিক থেকে তত বেশি ইলেকট্রন যায়, ফলে এর মধ্যে তড়িৎ প্রবাহ কিন্তু ততই বাড়তে থাকে। সহজ কথা, ভোল্টেজ বাড়ালে তড়িৎ প্রবাহ বাড়বে। প্রথম কথা, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কিন্তু তড়িৎ প্রবাহ বাড়বে না, কিছুক্ষণ তড়িৎ প্রবাহ বন্ধ থাকবে, এরপরে তড়িৎ প্রবাহ চলবে। প্রশ্ন করতে পারো কেন স্যার? কারণ এই জায়গায় আমি লিখে রাখছি সিলিকনের ক্ষেত্রে 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট পর্যন্ত একটা এই জায়গায় যে ডিপ্লেশন লেয়ার থাকে, বাধার প্রাচীর, এই বাধার প্রাচীরটা ভাঙতে এত ভোল্ট কারেন্ট লাগে, 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্ট। আর জার্মেনিয়াম যেটা আছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.2 ভোল্ট থেকে 0.3 ভোল্ট পর্যন্ত লাগে। এগুলো কি লাগে স্যার? এগুলো লাগে এখানে যে একটা বাধার প্রাচীর সৃষ্টি হয়েছিল সে প্রাচীরটাকে কমাতে, অথবা ডিপ্লেশন লেয়ারটাকে কমাতে, এরপরে কিন্তু তড়িৎ প্রবাহ কি হয়, শুরু হয়। তাহলে আমরা গ্রাফে যে জিনিসটা লিখবো, আমি মনে করলাম এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে লিখছি। তাহলে যখন আমি ভোল্টেজ বাড়াচ্ছি সাথে সাথে কিন্তু তড়িৎ প্রবাহ পাচ্ছি না, 0.1 থেকে 0.2 তে গেলাম, তড়িৎ প্রবাহ পাচ্ছি না। এরপরেই দেখা যাচ্ছে যখনই আমরা ভোল্টেজ বাড়াচ্ছি তারপর তড়িৎ প্রবাহ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে প্রথমের দিকে যে গ্রাফটা এইভাবে গেল, এই যে এইভাবে এতটুকুতে আসলে সে কি করছে, এতটুকু ভোল্টেজের মাধ্যমে বিভব প্রাচীর ভেঙে, বিভব প্রাচীর প্রশমিত করে ডিপ্লেশন লেয়ারকে কমিয়েছে, ডিপ্লেশন লেয়ারকে কমিয়েছে, জাস্ট এটাই। তাহলে এটা আমরা স্ট্রেট লাইন বা সোজা কোনো লাইন পাই নাই। সোজা লাইন তখনই পেতাম ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে যদি তড়িৎ প্রবাহ পেতাম। সোজা লাইন না পেয়ে একটু বক্র লাইন পাইছি। তবে বক্র লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ্লেশন লেয়ারটা কমার আগ পর্যন্ত তড়িৎ প্রবাহটা কম ছিল। এরপর ডিপ্লেশন লেয়ারটা যখন, মানে ভোল্টেজ যখন ভিএফ ফরওয়ার্ড বাইসের ভোল্টেজটা যখন ওই যে বিভব প্রাচীর ভি নট যেটা ছিল, এটা কত ক্লাসে দেখাইছি, বিভব প্রাচীরের ভোল্টেজের চেয়ে বেড়ে যায়, তখন তড়িৎ প্রবাহ বাড়তে থাকে। তোমরা চাইলে এই কথাগুলো একটু বুঝে নিতে পারো। আমি পড়ানোর সময় যে টেকনিকটা ফলো করতেছি সেটা বলে ফেলি। প্রথমে আমি বেসিকটা বুঝাচ্ছি এবং সেই বেসিক অনুযায়ী বইয়ে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, যে লাইনগুলো স্টুডেন্টরা পড়তে গিয়ে যে লাইনগুলোর মানে তারা বুঝে না, সেই লাইনগুলো আমি এখানে লিখে রাখছি, লাইনগুলো আবার ধরে ধরে পড়াচ্ছি। তাহলে আমি দুইটা কাজ করছি, একটা হচ্ছে বেসিক বুঝাচ্ছি, আর একটা হচ্ছে বইয়ের কিছু ইম্পর্টেন্ট লাইন ধরে ধরে পড়াচ্ছি। লাইনগুলো দেখো, বলছে প্রবাহ মাত্রা এবং প্রযুক্ত বিভব পার্থক্যের লেখচিত্র অঙ্কন করলে সরল রেখা পাওয়া যায় না। এই কথাটা আমি অলরেডি বুঝাই ফেলছি। সরল রেখা পাওয়া যেত যদি এই বিভব প্রাচীর না থাকতো, মানে
ডাইরেক্টলি বিভব বাড়ানোর সাথে সাথে তড়িৎ প্রবাহ বাড়বে। যেহেতু বিভব প্রাচীর আছে, সেজন্য প্রথমে প্রাচীরটা ভাঙতে একটু সময় লাগছে, ভোল্টেজ 0.2 এর চেয়ে বেশি হওয়ার পরে গিয়ে কি হয়েছে, তড়িৎ প্রবাহ বাড়ছে। এই 4 নাম্বারটা দেখো, ফরওয়ার্ড বাইজের ভোল্টেজ যখন বিভব ওই যে ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজটা ছিল, হ্যাঁ, ওইটার চেয়ে বেশি হয়ে যায়, তখন আইএফ দ্রুত বৃদ্ধি পায়, তাই আইএফ খারাপভাবে উপরে উঠেছে। দেখো এটা এই জায়গায় দিয়ে খারাপভাবে কি উঠেছে, উপরে উঠেছে। এটা কেন? এটার কারণে দুইটা। সম্মুখবর্তী বায়াস প্রয়োগে সাধারণত কয়েক মিলি অ্যাম্পিয়ারের তড়িৎ পাওয়া যায়। এটা আমরা লেখচিত্রে দেখতে পাচ্ছি যে মিলি অ্যাম্পিয়ার এককে কি আমরা তড়িৎটা পাইছি, কম মানের। অত বেশি মানের কারেন্ট আসলে দরকারও নাই। আমরা যে ইলেকট্রিক ডিভাইস গুলো ইউজ করি সেগুলোতে খুবই কম মানের কারেন্ট দিয়ে চলে, এবং সেটার জন্যই মূলত আমরা এই ব্যবস্থাগুলো করছি। সামনে আরো ভালোভাবে বুঝতাম। সম্মুখবর্তী ভোল্টেজ বিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারেন্ট বৃদ্ধি পায় না। এটা তো শুরুতেই দেখছি যে বিএফ বৃদ্ধির সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পায় না, একটু পরে গিয়ে কি কারেন্ট বৃদ্ধি পায়। ঠিক আছে, এই 4টা কথাও আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা একটু কমেন্টে লিখো তো সবাই কথাবার্তাগুলো সব বুঝতে পারছো কিনা। সম্মুখী যোগের গ্রাফ এবং গ্রাফের ইম্পর্টেন্ট কথাগুলো সবাই বুঝছো কিনা কমেন্টে লিখো। সবাই একটু প্লিজ কমেন্টে লিখেন, সবাই কমেন্টে লিখেন এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা, সবাইকে এতটুকু বুঝতে পারছেন? রামিস যারা লিখছে বুঝছি, আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু তাড়াতাড়ি বলেন। ইফতি লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে, তার মানে তোমাদের আসলে কারো তেমন কোনো প্রবলেম নাই। ওকে, যদি কারো কোনো ধরনের প্রবলেম না থাকে আমরা সরাসরি এর পরের অংশে চলে যাচ্ছি। খেয়াল করো, আমরা এর পরের অংশে চলে যাচ্ছি। এবার আসো, বিমুখী ঝোঁক বা রিভার্স বায়াস এটা কি? আগের মতোই কথাগুলো বলছি। মনে করো আমি প্রথমে একটা সেমিকন্ডাক্টর নিলাম, এটা একটা সিলিকন খন্ড, ভালো করে বুঝে নিবে, পড়া বুঝলে একদম সহজ। বিশেষত করে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স মজার অধ্যায়, তবে তোমাকে বুঝতে হবে। এটা মনে করো পুরোটা একটা আমার কাছে বিশুদ্ধ সিলিকন খন্ড, বাট এই সিলিকন খন্ডকে আমি এমন ভাবে ডোপিং করব যাতে এটা সমান দুটি অংশে কি থাকে, বিভক্ত থাকে। যার একটিকে আমি পি টাইপ আর আরেকটিকে এন টাইপ করব। পি টাইপ মানে কি? পি টাইপ মানে এখানে হোলগুলো কি করবে, ইলেকট্রিসিটি পাস হতে দিবে। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো এখানে আমার কাছে নেগেটিভ ইলেকট্রন থাকবে, প্রত্যেকটা নেগেটিভ চার্জের বিপরীতে একটা করে হোল থাকবে, আবার নেগেটিভ চার্জের বিপরীতে হোল, নেগেটিভ চার্জের বিপরীতে হোল। এখানে পরিচয় হচ্ছে নেগেটিভ চার্জ এটা গতিশীল নয়, হোল যেটা আছে হোলটা হচ্ছে গতিশীল। এই পি টাইপের ক্ষেত্রে কেন গতিশীল নয়, কেন গতিশীল সেটার ব্যাখ্যাটাও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। কেন একটা গতিশীল হবে এবং কেন আরেকটা গতিশীল হবে না, এই জিনিসটার ব্যাখ্যা অলরেডি তোমরা জানো। তাহলে এটা হচ্ছে আমাদের পি টাইপ। এবং এন টাইপের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এন মানে নেগেটিভ, দ্যাট মিনস এখানে মুক্ত ইলেকট্রন গুলো কি করবে, মুক্ত ইলেকট্রন গুলো নড়াচড়া করবে, আর পজিটিভ যে অংশটা থাকবে ধনাত্মক আধান সেটা নড়াচড়া করবে না। নামের সাথে অনেকটা মিল আছে। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যদি আমি পজিটিভ, আচ্ছা আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি তাহলে বুঝতে সুবিধা হইতে হবে। পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এই পজিটিভ গুলো কিন্তু নড়াচড়া করবে না। ধনাত্মক আধান বা ধনাত্মক চার্জ খেয়াল করো,
এরপর এগুলোতে আছে ফ্রি ইলেকট্রন। এই যে ফ্রি ইলেকট্রন, প্রত্যেকটি পজিটিভ চার্জের বিপরীতে একটি করে ফ্রি ইলেকট্রনের কি হয়, জন্ম হয়। ওকে, দিয়ে দিলাম। এটাই হচ্ছে পিএন জাংশন ডায়োড। এখন একটা কথা আছে, মোম যখন আগুনের পাশে থাকে তখন মোম গলে যায়, ঠিক না? মোম যখন আগুনের পাশে থাকে তখন মোম কি হয়ে যায়, গলে যায়। ছেলে যদি মেয়ের পাশে থাকে তার মনও গলে যেতে পারে। এখানে সেম আমার ক্যারেক্টারে আমি একবার বলছিলাম, যেখানে মূল কাহিনীটা হচ্ছে, মনে করো, এটা পরে দিচ্ছি আমি, এই নেগেটিভ যেই মুক্ত ইলেকট্রন গুলো আছে, এই মুক্ত ইলেকট্রনকে যদি আমি ছেলে মনে করি আর হোল গুলোকে যদি আমি মেয়ে মনে করি, তাহলে এখানকার একটা ছেলে এখানকার একটা মেয়ের সাথে বন্ধন করে সে পালাবে, ভ্যানিশ। আবার এখানকার একটা ছেলে এখানকার একটা মেয়ের সাথে বন্ধন করে পালাবে। দূরে কেন যাচ্ছে না, কাছাকাছি যেহেতু আছে, ব্যাপন প্রক্রিয়ায় হোল আর ইলেকট্রন গুলো একটি আরেকটি দিকে ধাবিত হতে পারে। আবার এটা এটার সাথে, এটা এটার সাথে, ফলে দেখা যায় কি, পিএন জাংশন ডায়োড তৈরি করার কিছুক্ষণের মধ্যে সেখানে আপনা আপনি একটা ডিপ্লেশন লেয়ারের কি হয়, সৃষ্টি হয়, যার এক পাশে নেগেটিভ চার্জ গুলো উন্মুক্ত হয়, আরেক পাশে পজিটিভ চার্জ গুলো উন্মুক্ত হয়। ফলে এই পজিটিভ চার্জ পজিটিভ হোল গুলোকে আর আসতে দেয় না, এই নেগেটিভ চার্জ নেগেটিভ ফ্রি ইলেকট্রন গুলোকে আর আসতে দেয় না, এবং এটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে বাইরের বিদ্যুৎ উৎসের সাথে কানেকশন দিব। বাইরের বিদ্যুৎ উৎসের সাথে কানেকশন দিব। বাইরের বিদ্যুৎ উৎসের সাথে কানেকশন দেওয়ার সময় এবার কিন্তু আমি আগের ঘটনার উল্টা কাজটা করব। এবার আমি পজিটিভের সাথে দিয়েছি নেগেটিভ। নেগেটিভ মানে যেখানে ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। নেগেটিভ মানে বোঝানোর জন্য বলছি, ফ্রি ইলেকট্রন যেখান থেকে পাওয়া যাবে। আর আমি উপরের এন টাইপের সাথে, এই যে এন টাইপ, এটার সাথে দিয়েছি পজিটিভ। পজিটিভ মানে যেখান থেকে হোল পাওয়া যায়। ফলে কি হচ্ছে দেখো, এখানকার নেগেটিভ ইলেকট্রনটা যদি এখানে চলে এসে এই নেগেটিভ ইলেকট্রন গুলো এসে এখানকার আরো কিছু হোলকে প্রশমিত করবে। আরো কিছু হোলকে প্রশমিত করলে এখানে ডিপ্লেশন লেয়ারটা আরো প্রশস্ত হয়ে যাবে। আর এখানকার পজিটিভ হোল গুলো এসে এখানকার নেগেটিভ ইলেকট্রন গুলোর সাথে মিশবে। মিশার কারণে এখানে আরো কিছু পজিটিভ চার্জ উন্মুক্ত হয়ে ডিপ্লেশন লেয়ার আরো প্রশস্ত হয়ে যাবে। তাহলে প্রথমে ডিপ্লেশন লেয়ার যতটুকুতে ছিল, এখন ডিপ্লেশন লেয়ার বাড়ছে। এখন যে ডিপ্লেশন লেয়ার বাড়ছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই জায়গায় ভোল্টেজ বাড়ছে। ভোল্টেজ বাড়ছে। তাহলে এখানে যে ভোল্টেজটা বাড়ছে, আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনি যেটা সোর্স ইউজ করছেন সে সোর্সেরও কিন্তু একটা ভোল্টেজ আছে। এক পর্যায়ে এটা ততক্ষণ পর্যন্ত ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকে যতক্ষণ এই ডিপ্লেশন লেয়ারের বিভব প্রাচীরের বাধার পরিমাণটা বা বিভবের পরিমাণটা সোর্সের বিভবের সমান হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত ডিপ্লেশন লেয়ারটা প্রশস্ত হতে থাকে। ফলে এখন দেখা যাচ্ছে হোলগুলো কিন্তু এদিকেই ধাবিত হচ্ছে, আর এদিকে ফ্রি ইলেকট্রন গুলো এদিকে। এটা ইজিলি মনে রাখা যায়, কারণ এগুলো যেহেতু পজিটিভ, সে নেগেটিভের প্রতি আকৃষ্ট হবে, আর এগুলো যেহেতু নেগেটিভ, সে পজিটিভের প্রতি আকৃষ্ট হবে। তাহলে এখান থেকে ইলেকট্রন এসে হোলগুলোকে প্রশমিত করে ফেলবে, আর এখান থেকে ইলেকট্রন এসে এই হোলগুলোর সাথে মিশে যাবে। বলে এটা দেখো তো, এরা কি পরস্পরের দিকে আসছে নাকি পরস্পর থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে?
উত্তর হচ্ছে পরস্পর থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে। আর বিপরীত দিকে চলে যাচ্ছে বিদায় স্যার, এটার নাম হচ্ছে রিভার্স বায়াস। আই রিপিট, এটা বিপরীত দিকে চলে যাচ্ছে বিদায়, এটার নাম হচ্ছে রিভার্স বায়াস, যেটাকে আমরা বলতেছি বিমুখী যোগ। সবাই জাস্ট এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? এতটুকু পর্যন্ত বুঝার পর আমি বইয়ের কথাগুলো একটু রিডিং করে বুঝাবো। তবে তার আগে এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা সবাই একটু কমেন্টে লিখেন। সবাই একটু কমেন্টে লিখেন, সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা স্যার? আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ দারুণ ভাবে বুঝছি। নাজিয়া লিখছে বুঝছি। এরপর ইফতি লিখছে বুঝছি। সিরাজ মুনিরা লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। রাহাত লিখছে বুঝছি। ভেরি গুড, সবাই বলতেছে ভালোভাবে বুঝতে পারছে। সবাই যেহেতু ভালো করে বুঝছেন, চলেন কয়েকটা কথা একটু আপনাদেরকে শোনাই ফেলি, তাহলে আরেকটু ভালো লাগবে। এখানে লিখছে বিপরীত ঝোঁক প্রয়োগ করলে জাংশনের ভিতর দিয়ে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। এই কথাটা বুঝতে হবে। আমি আবার বলছি, আমি লাইন বাই লাইন ধরে পড়ানোর পেছনের উদ্দেশ্যটা হচ্ছে কথাগুলো যাতে আপনারা বুঝতে পারেন, বই থেকে পড়ার সময় আপনি যাতে কনফিউশনে না থাকেন এই লাইনটা কিভাবে হইল। তুমি দেখতে পাচ্ছ এদিকের ইলেকট্রন গুলো এদিকে চলে যাচ্ছে আর এদিকের হোল গুলো এদিকে চলে আসতেছে, বলে বিপরীত দিকে যেহেতু প্রবাহিত হচ্ছে সে অনুযায়ী তো আসলে কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কিন্তু এখানে বলছে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। এই সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পেছনের ইতিহাসটা কি? আপনি যদি পেছনের ইতিহাসটার দিকে তাকান তাহলে আপনি কিন্তু এখানে আরেকটা জিনিস দেখবেন। আমি যে প্রথমে সেমিকন্ডাক্টর ডায়োডটা নিছিলাম, দেখেন তো এটা কিনা বিশুদ্ধ সিলিকন খন্ডের তড়িৎ পরিবাহিতা কিনা, এবং সেটার ক্ষেত্রে এটা যখন বিশুদ্ধ বা 100% বিশুদ্ধ ছিল, দেখেন কথাটা বুঝেন, বিশুদ্ধ সিলিকন যখন ছিল অলরেডি তখনই কিন্তু তার কাছে অনেকগুলো হোল ছিল এবং অনেকগুলো ইলেকট্রন ছিল। সেটার কারণে কিন্তু সে সামান্য পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। আমরা পি টাইপ এন টাইপের মাধ্যমে মূলত তাদের হোলের সংখ্যাকে বৃদ্ধি করি যাতে তড়িৎ প্রবাহ বাড়ে। বিমুখী ঝোঁকের কারণে পি এর হোলগুলো আর এন এর ইলেকট্রনগুলো প্রশমিত হয়ে গেল, মনে করো এগুলো প্রশমিত হয়ে যাচ্ছে, এগুলো প্রশমিত হয়ে যাচ্ছে, বাট বিশুদ্ধ সিলিকন খণ্ডটা তো থাকবে। আর বিশুদ্ধ সিলিকন খণ্ড যদি থাকে তার মধ্যেও তো হোল আর ইলেকট্রন আছে, সেগুলোর কারণে কিন্তু সে কি করবে? তড়িৎ প্রবাহিত করবে। সুতরাং আশা করি কথাটা তোমরা বুঝতে পারছো যে বিমুখী যোগ হলে বিপরীত দিকে গেলেও কেন তারা সামান্য পরিমাণ হলো তড়িৎ পরিবহন করবে। এটা আমি এর পরের লাইনে এক্সপ্লেন করছি। লিখছি এই প্রবাহের কারণ হলো যে এন টাইপ ও পি টাইপের যথাক্রমে কিছু হোল ও ইলেকট্রন থাকে, ওই সমস্ত ইলেকট্রন ও হোলের প্রবাহ সামান্য পরিমাণে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে। দেখছো, আশা করি এই কথাটা ভালো করে বুঝতে পারছো। বিপরীত বায়াসে সাধারণত কয়েক মাইক্রো অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। দেখো, মিলি অ্যাম্পিয়ারের চেয়েও অনেক ছোট যে একক, সেটার নাম হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে সম্মুখী যোগে তড়িৎ প্রবাহ পাওয়া যায় বেশি, আর বিমুখী যোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ পাওয়া যায় খুবই খুবই নগণ্য, যার কারণে আমরা বলতে পারবো অনেক সময় বিমুখী যোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বন্ধ থাকে। তবে হ্যাঁ, এক পর্যায়ে এটার তড়িৎ প্রবাহ হঠাৎ করে বেড়ে যায়। কোন অবস্থায় বেড়ে যায়? যখন এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি হয়ে যায়? সমান হয়ে যায়। তখন অটোমেটিক্যালি এই পিএন জাংশন ডায়োডের ভোল্টেজ শূন্য হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো আর বিভব বাধা থাকে না, বাধার প্রাচীরটা ভেঙে যায়। এটা তখন ওই যেটা পিওর যেটা সেমিকন্ডাক্টর ছিল সেটার মতো কাজ করে, যার কারণে তখন এটা নষ্ট হয়ে যায় বলে এই ভোল্টেজটার নাম হচ্ছে জেনার ভোল্টেজ। আমি আবার বলছি, ভোল্টেজ বাড়তে বাড়তে এই যেখানকার ডিপ্লেশন লেয়ার যত বাড়বে এই জায়গার ভোল্টেজ তত বাড়বে। ভোল্টেজ বাড়ার মানে একদিকে পজিটিভ চার্জ জমা হতে থাকা,
অন্যদিকে নেগেটিভ চার্জ জমা হতে থাকে। তাহলে এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যত জমতে থাকবে মাঝখানে ভোল্টেজ তত বাড়বে, আর ভোল্টেজ যত বাড়তে থাকবে, ভোল্টেজ যত বাড়তে থাকবে ততই কি হতে থাকবে স্যার, ততই যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে এটা বাড়তে বাড়তে এক পর্যায়ে উচ্চের ভোল্টেজের সমান হয়ে যাবে, তখন পিএন জাংশন ডায়োডটা নষ্ট হয়ে যাবে, আর যে অবস্থায় এটা সমান হয়ে যাবে সেটার নাম হচ্ছে জেনার ভোল্টেজ। আশা করি কথাগুলো বুঝাতে পারছি। একটু আমি যদি গ্রাফ দিয়ে দেখাই, গ্রাফের ব্যাপারটা হবে এরকম। মনে করো এখানে দেখছো ভোল্টেজ কিন্তু অনেক বাড়াইছি, 50, 100, 150, অথচ এটা যদি তুমি আগেরটার সাথে কম্পেয়ার করো, আগেরটাতে আমরা ভোল্টেজ বাড়াইছিলাম কত, 0.1, 0.2, 0.3, 0.4। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আসলে যথেষ্ট পরিমাণ ভোল্টেজ বাড়ালেও তড়িৎ প্রবাহ তো হচ্ছে না, কারণ এটা বিমুখী ঝোঁকের কারণে বিপরীত দিকে চলে যাচ্ছে, বিপরীত দিকে চলে যাচ্ছে। ফলে তড়িৎ প্রবাহ অল্প স্বল্প যেগুলো পাচ্ছি সেগুলো পাচ্ছি আমরা বিশুদ্ধ সিলিকন খণ্ডের যে হোলগুলো ছিল ওই হোলগুলো থেকে। ঠিক আছে, এই যে এখানে বলছে এন টাইপ ও পি টাইপের যথাক্রমে কিছু হোল ও ইলেকট্রন থাকে, ওই সমস্ত ইলেকট্রন হোলের প্রবাহ সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে। তাহলে বিপরীত বায়াসে সাধারণত কয়েক মাইক্রো অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে এটা আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে লিখছি, এখানে ভোল্টেজ যথেষ্ট বাড়াইছি। কাহিনীটা হবে ভোল্টেজ আপনি যতই বাড়ান না কেন তড়িৎ প্রবাহ কিন্তু তত বাড়বে না। দেখছো এখানে ভোল্টেজ বাড়ানোর পরও কিন্তু তড়িৎ প্রবাহ তত বাড়ে নাই, তড়িৎ প্রবাহ লাইনটা সমান ছিল। যখন এক পর্যায়ে জেনার ভোল্টেজে চলে যাবে, ক্রিটিক্যাল স্টেজে চলে যাবে, তখন হঠাৎ করে এটার তড়িৎ প্রবাহের পরিমাণ বেড়ে যাবে। আসলে ওই অবস্থায় পিএন জাংশন ডায়োডটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বুঝাই আর কি। এটা এগুলো আমরা এখানে লিখছি, এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ বলে। সবাই একটু করে আমাকে কি কনফার্ম করবা কথাগুলো বুঝছো কিনা, কথাগুলো বুঝছো কিনা সবাই একটু কনফার্ম করো। সবাই একটু প্লিজ আমাকে একটু কনফার্ম করেন। সম্মুখী যোগ আর বিমুখী যোগ এবং বিমুখী যোগের ক্ষেত্রে সচরাচর যেহেতু হোলগুলো নেগেটিভ প্রান্তের দিকে আর ইলেকট্রনগুলো পজিটিভ প্রান্তের দিকে ধাবিত হচ্ছে, বিপরীত দিকে ধাবিত হচ্ছে, সেটার কারণে এখানে সচরাচর তড়িৎ প্রবাহ না হওয়ার কথা। কিন্তু এই খণ্ডটাতে আগে থেকেই কিছু হোল ছিল, ফ্রি ইলেকট্রন ছিল, যেগুলোর কারণে তারা তড়িৎ প্রবাহ করছে। ঠিক আছে, এবং যখন দুটো ভোল্টেজ সমান হয়ে যায় তখন এই বিভব বাধাটা অতিক্রম করে, তখন এই পিএন জাংশন ডায়োডটা নষ্ট হয়ে যায়, ওটার নাম হচ্ছে জেনার ভোল্টেজ। তাহলে ওইখানে হোল সংখ্যাগুলো কিসের ছিল, বিশুদ্ধ সিলিকন খণ্ডের ছিল। সেগুলো আবার আমরা এরকম একটা কথা পড়ছিলাম, তাপমাত্রা বাড়ালে, এই শুধু তাপমাত্রা পরিবর্তন হলে সংখ্যালঘু বাহকের সংখ্যার পরিবর্তন হয়। এটা শুরুতে পড়ছিলাম, শুরুতে কোথায় পড়ছিলাম আমি সেটা আবার দেখাতে চাই। আসলে কথাগুলো একটু বারবার করে দেখাতে হচ্ছে এই কারণে যাতে জিনিসগুলো তোমরা বিলিভ করো। এই যে দেখো, বিশুদ্ধ সিলিকন যখন ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মুক্ত ইলেকট্রন ও হোল সংখ্যা ছিল এতটুকু। কিন্তু আমি যদি এটা 25 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 50 ডিগ্রি সেলসিয়াস করি, আরো কিছু বন্ধন ভাঙবে এবং সেই কারণে আরো কিছু ইলেকট্রন মুক্ত হবে, আরো কিছু হোলের জন্ম হবে। আমি যদি 75 ডিগ্রি সেলসিয়াস করি, আরো কিছু ইলেকট্রন মুক্ত হবে, আরো কিছু হোলের জন্ম হবে। ফলে অর্ধ পরিবাহী বা সিলিকনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কিন্তু এগুলোকে বলা হচ্ছে লঘিষ্ঠ আধান বাহক, এদের সংখ্যা বাড়ে। ওই যে লঘিষ্ঠ আর গরিষ্ঠ আমি প্রথম ক্লাসেই বুঝিয়েছি। তো সেজন্যই তোমাদেরকে বলছি যে আমার ক্লাসগুলো যেটা আমি একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ যেগুলো সচরাচর দুই একটা কথা বলেই চলে যাওয়া যাবে, আমি দুই একটা কথা না বলে অ্যাকচুয়ালি এটা কি মিন করে, কিভাবে কাজ করে সেগুলো বলার চেষ্টা করি। তো সেজন্য সবাইকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। হ্যাঁ, প্রশ্ন থাকতেই পারে, ভেরি সিম্পল, যে এরকম না যে আমি বললে আমার মুখ দিয়ে বের হইলেই কি সব কথা বুঝে যেতে হবে, এরকম কিন্তু না। ঠিক আছে, এরকম না। সুতরাং এটা আমাকে প্রশ্ন করবা যে স্যার এই অংশটা বুঝাই দেন।
আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। চলো দুটোটা গ্রাফকে যদি আমি একসাথে দেখাই, এখানে দুটোটা গ্রাফকে আমি একসাথে দেখাবো, ভালো করে বুঝবা। এখানে বি এফ এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যখন আমরা ভোল্টেজ বাড়াবো, আই রিপিট, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা যখন ভোল্টেজ বাড়াবো প্রথমে 0.2 পর্যন্ত কোনো কারেন্ট পাবো না। 0.2টা যখন ক্রস করবে, মনে করে জার্মেনিয়াম খন্ডের ক্ষেত্রে কাজ করছি, তখন তড়িৎ প্রবাহ এইভাবে বাড়বে। ঠিক আছে, হঠাৎ করে বাড়বে, এটাই ভাবে গেল। এবং তড়িৎ প্রবাহকে আমরা যে এককে মাপতেছি সে এককটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এতগুলো লাইন তো দেওয়া যাবে না, পরীক্ষার হলে একটা লাইন দিতে হবে, তো আমি এইভাবে একটা লাইন দিলাম। এবার আসো রিভার্স বায়াসের ক্ষেত্রে কাজটা কি হচ্ছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে ঘটনাটা ঘটতেছে, আপনি যতই বেশি ভোল্টেজ বাড়ান না কেন এখানে নতুন করে তড়িৎ প্রবাহ তেমন বাড়ছে না। তাইলে কাহিনীটা এরকম যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টের ফ্লোটা অনেকটা প্রায় একই গতিতে। দেখছো, আমি অনেক ভোল্টেজ ইনক্রিজ করছি, অনেক ভোল্টেজ ইনক্রিজ করছি, ভোল্টেজ কিন্তু 100 ভোল্টের উপরে চলে গেছে, কিন্তু কারেন্টের ফ্লো অত বাড়ে নাই। কারেন্টের ফ্লোটা নিচের দিকে আসার মানে কারেন্টের ফ্লো বাড়বে। এক সময় যখন এটা ব্রেকডাউন ভোল্টেজে চলে যাবে তখন ওই পেন জাংশনটা একটু নষ্ট হয়ে যাবে, ওই অবস্থা হঠাৎ করে তড়িৎ প্রবাহের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে গ্রাফটা অনেকটা দেখতে এরকম দেখায় আর কি। হ্যাঁ, এরপর এইভাবে দেখায়, গ্রাফটা এরকম দেখায়। এটা ফরওয়ার্ড বায়াসের জন্য, এটা ব্যাকওয়ার্ড বায়াসের জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। এখান থেকে আমরা আরেকটা কথা বের করব। আমরা একটা সূত্র আগে পড়ছিলাম, ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু আইআর এটা হচ্ছে বিভব পার্থক্য বা বিভবের সাথে তড়িৎ প্রবাহ ও রোধের সম্পর্ক। এখান থেকে আমরা জানতে পারতেছি রোধ আর ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড আই, মানে রোধের মান আপনি বের করতে পারবেন আপনি যদি বিভবকে বা ভোল্টেজকে তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি রোধ পাবেন। তো এখানে তো আসলে এই সম্মুখ যেটা প্রবাহ, সম্মুখ প্রবাহ বা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি, তড়িৎ প্রবাহ পাচ্ছি। রোধ কম, তোমরা জানো যদি রোধ কম হয় তাহলে তড়িৎ প্রবাহ বেশি হয়। আর ব্যাকওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা বিপরীত দিক থেকে আসে, তড়িৎ প্রবাহের পরিমাণ খুবই নগণ্য। এখানে মূলত মূল তড়িৎ প্রবাহ হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা আসলে আর কাউন্ট করা হয় না। তড়িৎ প্রবাহ কম, তড়িৎ প্রবাহ কম মানে রোধ বেশি। এটাই হচ্ছে এই গ্রাফটার মেইন থিম। এবং এখান থেকে আমরা আরেকটা শব্দ নতুন বের করে নিয়ে আসি। নতুন যে শব্দটা বের করে নিয়ে আসি এটার নাম হচ্ছে গতীয় রোধ। আমি আবার বলছি, আমরা নতুন যে শব্দটা বের করে নিয়ে আসি এই শব্দটার নাম হচ্ছে গতীয় রোধ। যদি প্রশ্ন করা হয় গতীয় রোধ কি, গতীয় রোধ হচ্ছে আসলে, মনে করো আমি এখানকার দুইটা পয়েন্ট নিলাম, 0.4 ভোল্ট এবং 0.6 ভোল্ট। তাহলে এতটুকুর মধ্যে আমি যদি এটা হিসাব করি, ওকে, তাহলে তুমি দেখবা এই জায়গায় যেটা আছে এটা হচ্ছে বিভবের পার্থক্য, যেটা হচ্ছে ডেল্টা ভি। আর এখানে যেটা আছে এই যে এতটুকুর মধ্যে আমরা যেটা পাচ্ছি এই অংশটা, তাহলে এটা হচ্ছে আই বা প্রবাহ মাত্রার পার্থক্য, ডেল আই। তাহলে এই সূত্র অনুযায়ী আমি যদি ডেল্টা ভি কে ডেল্টা আই দিয়ে কি করে দিই, ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে গতীয় রোধ। তাহলে তোমরা একটু লেখচিত্রের মানেগুলো বুঝছো কিনা বলো। আর গতীয় রোধ ভেরি সিম্পল, ভোল্টেজকে প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করলে রোধ পাওয়া যাবে। আর এখানে প্রবাহ মাত্রাটা যেহেতু আমরা ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে পাচ্ছি, সেজন্য আমি একটা গ্রাফের মাধ্যমে হিসাব করে দেখাইছি গতীয় রোধকে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করা হয়। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন প্লিজ।
সবাই একটু কমেন্টে লিখেন বুঝছেন কিনা এতটুকু পর্যন্ত, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা। এতটুকুতে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা আমাকে একটু জানাতে হবে স্যার, আমাকে জানাতে হবে। আমি একটা গ্রুপে শেয়ার করতেছি এই সুযোগে। উপস্থিতি কমে গেলে একটু খারাপ লাগে, বুঝো না, ক্লাস করতে করাইতে, সেজন্য একটু শেয়ার দিয়ে দেখতেছি যারা ঘুমায় আছে ওরা জয়েন করার জন্য। হ্যাঁ রামিজ যারা লিখছে বুঝছি। রাফি লিখছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কিভাবে এনরোল করব। কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেউ যদি এনরোল করতে চায় এখানে অনলাইনে আমার রিভিশন ব্যাচটাতে 2000 টাকা 018118180002 এই নাম্বারে বিকাশ করবেন অনলাইন কোর্সের জন্য, ঠিক আছে? বিকাশ করে আমাকে সরাসরি এই নাম্বারে কল দিবেন, কল দিলে আমি গ্রুপের লিংক দিয়ে দিব এবং নিয়ম কানুন দিয়ে দিব। এটাই হচ্ছে এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা এনরোল করার নিয়ম। আর যারা সেকেন্ড পেপার এনরোল করতে চান, সেকেন্ড পেপারের জন্য কোর্স ফি 6000 টাকা, প্রথম স্টেপে 4000 টাকা দিয়ে দিতে হবে। 4000 টাকা এই নাম্বারে বিকাশ করে আমাকে কল দিতে হবে, ঠিক আছে? আর ফিজিক্সের আমাদের এই কোর্সটা এনরোল করতে চাইলে, এই কোর্স যেটাতে আমি পড়াচ্ছি, এই কোর্সটা এনরোল করতে চাইলে জাস্ট 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে এই নাম্বারে বিকাশ করে আমাকে কল দিতে হবে, ওকে? একজন লিখছে ম্যাথ ক্লাস হবে কিনা। হ্যাঁ ম্যাথ ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে, আমি ম্যাথ ক্লাস নিব, এটার পর পরে শুরু করব। চলো আমরা এর পরের অংশে চলে যাই। এটা হচ্ছে সার্কিটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। একটা সার্কিটের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় সেটা এখন আমরা দেখব। তো সবাই ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। সার্কিটের মধ্য দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহ চলে, তড়িৎ প্রবাহটাকে এখানে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, যেটাকে আমরা বলতে পারবো একমুখী প্রবাহ। একমুখী প্রবাহ, এগুলো সব বেসিক কনসেপ্ট। আবার বলছি, এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো বুঝলেই সামনের পড়াগুলো ভালো করে বুঝবা। আমি দৌড় দিয়ে পড়াইতে পারবো না, এটা আমার সাথে যায় না। আমি পড়াবো প্রত্যেকটা টপিক ধরে 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 ধরে, বেসিক প্রথমে, এরপর অ্যাপ্লিকেশন, এরপর আরেকটু হাই লেভেল, এভাবে করে করে বোঝাবো। এখন আমি যে পরবর্তী যে টপিকটা পড়াবো এটার নাম হচ্ছে রেকটিফিকেশন। একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন আর একটা ফুল ওয়েভ রেকটিফিকেশন। এই দুইটা জিনিস বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে সার্কিটের মধ্য দিয়ে কিভাবে ইলেকট্রিসিটি পাস হয় এবং এই ইলেকট্রিসিটি কিভাবে পাস হচ্ছে সে বৈশিষ্ট্যের উপর বেস করে আমরা কারেন্ট ফ্লোকে দুই ভাগে ভাগ করছি, এসি আর ডিসি। ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট বা একমুখী প্রবাহ, আর এসি কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট অথবা দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী প্রবাহ। অনেকে মনে করছে যে স্যার এটা যেহেতু একমুখী প্রবাহ দিচ্ছেন, এটাতে আপনি চাইলে দুইমুখী প্রবাহ দিতে পারতেন। না, এটা দিক পরিবর্তী প্রবাহ কেন দিচ্ছে এটা আমরা বলবো। এটা অনেকটা দুইমুখী প্রবাহ বলা যায়, বাট ওইটা হচ্ছে সুন্দর ওয়ার্ড হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। চলো দুটোটাই বুঝাচ্ছি, একদম ইজি করে বুঝাচ্ছি। মনে করো আমার কাছে এখানে একটা সোর্স বা ব্যাটারি আছে, এরকম দুইটা টার্ম দিয়েও বোঝানো যায়, সেগুলোকে আবার এরকম করেও বোঝানো যায়, আবার এরকম করেও বোঝানো যায়, অনেকগুলো দিয়ে বোঝানো যায়। আমি শুধু দুইটা দিয়ে বোঝাচ্ছি, ওকে? আচ্ছা, খেয়াল করবা
মনে করো এটা একটা সার্কিট, মনে করো এটা একটা সার্কিট। ওকে, সার্কিটের দুটি অংশ, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। তো এটা যদি তার হয়, এগুলো যদি তার হয়, আর এটা যদি সোর্স বা উৎস হয়, সোর্স বা উৎস, আমি আবার বলছি এটা বেসিক টপিক, এটা ভালো বুঝলে আপনি সামনের পড়াগুলো বুঝবেন। মনে করো এখানে যে তারটা আছে, এই তারের পুরো অংশটা যদি আমরা দেখাই, তারটা তো কোনো না কোনো একটা ধাতু দিয়ে তৈরি, হতে পারে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, হতে পারে জিঙ্ক দিয়ে তৈরি, হতে পারে কপার দিয়ে তৈরি, কপার জিঙ্ক না, কপার দিয়ে তৈরি, বিভিন্ন ধাতুর তৈরি হতে পারে। আর ধাতুর তৈরি যদি হয়, ধাতব মতবাদ অনুযায়ী তোমরা জানো এর মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে। তার মানে এই তারের ভিতরে অনেকগুলো কি থাকে? ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ব্যাটারিটা যদি আমি না দিই, তাহলে মনে করো এই জায়গাটা এভাবে আবদ্ধ আছে, হুকড অবস্থায় আছে। কিন্তু আমরা যখন একটা ব্যাটারি বা সোর্স দিই, সেখানে মূলত আমরা কি করি? আমাদের টার্গেট কি? আমাদের মূল টার্গেট হয় একটা জায়গায় আমরা ইলেকট্রনকে রিসিভ করার জন্য, ইলেকট্রনকে খেয়ে ফেলার জন্য, টেনে ফেলার জন্য পজিটিভ চার্জ সৃষ্টি করি। আর আরেকটা জায়গায় আমরা মূলত ইলেকট্রন প্রডিউস করার জন্য নেগেটিভ ইলেকট্রন প্রডিউস করার জন্য একটা নেগেটিভ প্রান্তের সৃষ্টি করি। নেগেটিভ ইলেকট্রন প্রডিউস হয় কিভাবে স্যার? মনে করো আমি একটা জিঙ্ক দণ্ড নিলাম, কথার কথা এটা জিঙ্ক দণ্ড। কিভাবে নেগেটিভ ইলেকট্রন প্রডিউস হচ্ছে? বিক্রিয়ার মাধ্যমে সোর্স বা ব্যাটারির ভিতরে জিঙ্ক এরকম ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক দণ্ডের মধ্যে জিঙ্ক 2+ আয়ন গ্রুপে আলাদা হয়ে যেতে, ফলে এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রচুর ইলেকট্রন প্রডিউস হয় এবং সেই ইলেকট্রনগুলো এদিকে ধাক্কা দেয়। তাহলে এই ইলেকট্রনকে ধাক্কা দিবে, ধাক্কা দিতে 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 ইলেকট্রনগুলো একটা ফ্লো হয়ে যাবে। ফ্লো হলে এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে এদিকে ডুববে। তাহলে এদিক থেকে ইলেকট্রন বের হবে, আর এদিক থেকে যদি একটা ইলেকট্রন বের হয়, ওইটার ধাক্কা জনিত কারণে এদিকে একটা ইলেকট্রন ডুববে। ব্যাপারটা এমন না যে এই ইলেকট্রনটা গিয়ে এখানে ঢুকতে হবে, এটা হচ্ছে এদিক থেকে একটু ধাক্কা পড়বে, সেই ধাক্কার কারণে ইলেকট্রন এদিকে এসে ডুববে এবং পুরা খণ্ডের মধ্যে ইলেকট্রনগুলো এভাবে কি করতে থাকবে? মুভ করতে থাকবে। আবার ইলেকট্রনগুলো এভাবে মুভ করতে থাকবে। তাহলে এখন ইলেকট্রনের ফ্লো এর দিক কোনটা রে ভাই? ইলেকট্রনের ফ্লো এর দিক হচ্ছে এটা। এবং এই ধরনের কারেন্টকে আমরা বলতেছি একমুখী প্রবাহ, ডিসি কারেন্ট। যেগুলোতে মূলত ব্যাটারি ইউজ হয়, যেগুলোতে মূলত ব্যাটারি ইউজ হয় সবগুলোই হচ্ছে ডিসি কারেন্ট। কেন স্যার? কারণ হচ্ছে এখানে ব্যাটারির তো একটা নেগেটিভ প্রান্ত থাকে, ওই নেগেটিভ প্রান্ত থেকে প্রতিনিয়ত ইলেকট্রন বের হতে থাকে, আর কি পজিটিভ প্রান্ত থাকে। নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো বের হয়ে হয়ে পজিটিভ প্রান্তের দিকে ঢুকতে থাকে, ফলে ইলেকট্রনের প্রবাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজীবনে কিরকম থাকে। ব্যাটারিটা নষ্ট হয় কোন দিন স্যার? ব্যাটারিটা নষ্ট হয় যেদিন এখান থেকে আর নিজে নিজে ইলেকট্রন প্রডিউস করতে পারবে না, ওই দিন ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যাবে, সেদিনই ব্যাটারিটা নষ্ট। তাহলে আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি যে ডিসি কারেন্ট কি বা ডিসি কারেন্টের বেসিকটা কি, কেন এটাকে আমরা একমুখী প্রবাহ বলছি। এখানে শুধু নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, আর তোমরা জানো ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার বিপরীত দিকে কি হয়? কারেন্ট ফ্লো হয়। তার মানে কারেন্টের ফ্লো হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয়। আমি আবার বলছি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয়। সবাই আমাকে ডিসি কারেন্টের বেসিকটা বুঝছেন কিনা বলেন?
সবাই ডিসি কারেন্টের বেসিকটা বুঝছেন কিনা প্লিজ একটু বলবেন। এটা বুঝলে আমি এসি কারেন্টের বেসিকটা বুঝাবো, বেসিকটা বুঝানোর পর আমরা অন্য টপিকে যাব। সবাই একটু বলেন। নাজিয়া লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি ভাইয়া। আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। তারপর বাকিরা কি বুঝতে পারছেন? বাকিরা বুঝতে পারছেন? কার কোনো সমস্যা আছে? ওকে, সবাই বুঝতে পারছেন। তাহলে একটু করে দেখেন তো, এবার আপনাদেরকে আমি এসি কারেন্টের বেসিকটা একটু বুঝাই দিচ্ছি। আসলে এসি কারেন্টটা কিভাবে, মানে যেখান থেকে সোর্স থেকে বুঝালে জিনিসটা বুঝবা। তাহলে ডিসি কারেন্টের নেগেটিভ প্রান্ত আর পজিটিভ প্রান্ত এগুলো ফিক্স, এগুলো চেঞ্জ পায় না। এবার আসলে এসি কারেন্টটা কিভাবে প্রডিউস হয় সেটা দেখায়। আমার কাছে এখানে একটা কুণ্ডলী আছে, এইগুলো তোমরা পাবা ফিজিক্স সেকেন্ড পেপারের তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ নামের একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে পাবা। আমি আবার বলছি, এটার নাম হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা সেখানে এই কথাগুলো পাবেন, কিভাবে এসি কারেন্টের জন্ম হচ্ছে, কিভাবে ডিসি কারেন্টের জন্ম হচ্ছে। এগুলো লাগবে, এগুলো ছাড়া আমি পরের অংশ বুঝাতে পারবো না, সেই জন্য এগুলো আগে বুঝতে হবে। এখানে একটা মনে করেন গ্যালভানোমিটার আছে, এটা একটা গ্যালভানোমিটার কোন দিকে বিক্ষেপ দিচ্ছে এখন আমি জানি না। এসি কারেন্টের সোর্স হিসেবে সায়েন্টিস্টরা, বিশেষত করে বিজ্ঞানী মাইকেল ফ্যারাড, উনি ওনার কনসেপ্ট অনুযায়ী আবেশীয় ধর্ম দিয়ে এটাকে ব্যাখ্যা দেন। মনে করে এটা একটা দণ্ড চুম্বকের, এটা সাউথ পোল, এটা হচ্ছে নর্থ। দণ্ড চুম্বকটাকে যখন আমি এদিকে গতিশীল করব, এখান থেকে কিছু তড়িৎ বলরেখা বের হবে। এটা যত বেশি কুণ্ডলীর কাছে আসতে থাকবে, তড়িৎ বলরেখার সংখ্যা তত বাড়বে, ফলে আবিষ্ট তড়িৎ চালক শক্তি বাড়বে এবং তড়িৎ প্রবাহ প্রতিনিয়ত বাড়তে থাকবে। খেয়াল করো তাহলে, এখানে তড়িৎ প্রবাহটা হচ্ছে অনেকটা এদিক থেকে, এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা এদিকে দিবে, এবং সেটা যদি আমরা এদিকে যাই, এটা অনেকটা এভাবে দেখানো যাবে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। কতক্ষণ? যতক্ষণ দণ্ড চুম্বকের সাউথ পোল আমার কুণ্ডলীর দিকে আসবে, এগুলো কুণ্ডলীর দিকে আসবে, ঠিক আছে? তাহলে তার তড়িৎ প্রবাহের দিক একদিকে, এই যে দিকে। এখন মনে করেন আমি সেম কুণ্ডলীটা আবার লিখলাম, সেম কুণ্ডলী। এবার আমি এখানে নর্থ পোল আর সাউথ পোল যেটা আছে, এটা নর্থ পোল, এটা কি সাউথ পোল। ভালো করে বুঝেন, এটা এদিকে যখন আসছে তখন কারেন্টের ফ্লোটা এদিকে ছিল। দেখো আমি তীর চিহ্নগুলো মনে রাখছি কিভাবে, এদিক দিয়ে তারপর এদিকে তীর চিহ্নগুলো দিচ্ছি। এখন সেটা কুণ্ডলী থেকে দূরে সরে যাচ্ছে, পেছনের দিকে যাচ্ছে। আসলে একটা পূর্ণ চক্র বলতে আমরা আজীবন জানতাম এরকম না, আসলে এরকম না। মনে করে আমার কাছে মার্কারটা আছে, তো এই বিন্দু থেকে মার্কারটাকে আমি উপরে নিলাম, নিয়ে আবার নিচে আনছি, সেম জায়গায়, এটা একটা পূর্ণ চক্র হয়েছে। উপরের দিকে নিচে, এটার নাম অর্ধচক্র, নিচে আনছে, এটা আরেকটি অর্ধচক্র। দুইটি অর্ধচক্র মিলে একটা পূর্ণ চক্র কি হয়, সৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে প্রথমে এটা কুণ্ডলীর দিকে আসছে, এবার কুণ্ডলী থেকে বাইরের দিকে যাচ্ছে। যখন এটা বাইরের দিকে যাচ্ছে, কাহিনীটা কি হচ্ছে দেখেন, তীর চিহ্ন যেদিকে, তড়িৎ প্রবাহ কিন্তু এবার সেদিকে হলে এদিক থেকে যদি তড়িৎ প্রবাহটাকে আমি দিতে যাই, এখানে যেটার উপর দিছি সেটার উপরে দিব, তাহলে আপনি দেখবেন
যে তড়িৎ প্রবাহটা প্রথম যেদিকে ছিল তীর চিহ্ন, এখন ঠিক তার বিপরীত দিকে আছে তীর চিহ্ন। অথবা আপনি দেখবেন এখানেও প্রথমে তীর চিহ্নটা উপরের দিকে দেখালো, এখন কিন্তু তীর চিহ্ন নিচের দিকে দেখাচ্ছে। তাহলে এখন যদি আমি বলি তড়িৎ প্রবাহ যেদিক থেকে শুরু হয় এই অংশটা যদি পজিটিভ হয়, যেদিকে শেষ হয় সেটা নেগেটিভ, বা যেদিক থেকে যেদিকে যায়, এদিক থেকে যাচ্ছে বিধে এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়। তাহলে এটার ক্ষেত্রে হবে যে এদিক থেকে শুরু হচ্ছে, এটা তীর চিহ্ন যে এদিক থেকে যাচ্ছে, শুরুটা মনে করে এদিক থেকে হচ্ছে, তাহলে তখন এটা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ হয়ে। অর্থাৎ যখন আমাদের ডিসি কারেন্ট থাকে তখন নেগেটিভ আর পজিটিভ এগুলো ফিক্স থাকে। আর যখন অল্টারনেটিং কারেন্ট আসে, অল্টারনেটিং কারেন্ট মানে যেটা দিক চেঞ্জ করে, তখন সেগুলোর ক্ষেত্রে যখন তুমি কুণ্ডলীকে আনতেছ তখন পজিটিভ নেগেটিভ যেদিকে, কুণ্ডলীকে যখন সরিয়ে নিচ্ছ তখন নেগেটিভটা পজিটিভ আর পজিটিভটা নেগেটিভ হয়ে যায়। জাস্ট এটা আমি তীর চিহ্ন কোন দিক থেকে যাচ্ছে সেটার উপর বেস করে পজিটিভ নেগেটিভ করছি। আমি চাইলে এটা গ্রাফ আকারেও বুঝাতে পারি। আমি বলছিলাম যখন দণ্ড চুম্বক আসবে তখন তড়িৎ প্রবাহের মান কম, এটা যত বেশি কুণ্ডলীর কাছে আসতে থাকবে তড়িৎ প্রবাহের মান তত বাড়তে থাকবে, এই যে তত বাড়তে থাকবে। এবং এর পর্যায়ে, এরপর এটা এক পর্যায়ে তড়িৎ প্রবাহের মান কমতে থাকবে, এরপর আবার বিপরীত দিকে এটা বাড়তে থাকবে, এটা আবার কমতে থাকবে, এটা আবার বাড়তে থাকবে, সর্বোচ্চ মানে যাবে, আবার কমতে থাকবে। এখানে দেখবা এটা যখনই এসে তার দিকটা চেঞ্জ করবে, চেঞ্জ করার আগে কিন্তু এর ভ্যালুটা 0 হয়ে যায়, এরপর আবার এইভাবে করে যেতে থাকে, যেটা অনেকটা সাইনের গ্রাফের মতো দেখায়। এই গ্রাফটার দিকে তাকালে আমরা দেখব যেটা প্রতিনিয়ত এটা ডিরেকশনটা বা দিকটা চেঞ্জ করছে, সেজন্য এটার নাম হচ্ছে কি দিক পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। সচরাচর আমাদের বাসা বাড়িতে যে বৈদ্যুতিক লাইনের কারেন্ট ব্যবহার করা হয়, বৈদ্যুতিক লাইনের কারেন্ট ব্যবহার করা হয় সবগুলোই হচ্ছে আসলে এসি কারেন্ট। তাহলে এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটা প্রতিনিয়ত তার দিক কি করতে থাকে, চেঞ্জ করতে থাকে। সোর্স অনুযায়ী দেখা যাচ্ছে তার পজিটিভ নেগেটিভ এই জিনিসটা আসলে ফিক্স না, এটা চেঞ্জ হতে পারে। এটা এক সময় যেটা একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরলে এর পরের কিছু সময়ের মধ্যেই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। মানে দণ্ডচুম্বকটা এদিকে আসছে, এই অবস্থায় এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ, এবার পেছনের দিকে যাচ্ছে, তখন এটা পজিটিভ এটা নেগেটিভ তড়িৎ প্রবাহের দিক অনুযায়ী, ঠিক আছে। এবং এটাকে আমরা সংক্ষেপে এই সোর্সটাকে এভাবে প্রকাশ করি না, প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করি না, সেজন্য এসি কারেন্টের সোর্সকে আমরা এরকম একটা বৃত্ত দিয়ে, বৃত্তের ভেতরে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি। এটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্টের উৎস বুঝাই, এসি কারেন্টের উৎস। দেখছ, তাহলে এসি উৎসকে প্রকাশ করা হয় এইভাবে, আর ডিসি উৎসকে প্রকাশ করা হয় এইভাবে। দুইটার মধ্যে পার্থক্য আছে স্যার, এটা ডিসি উৎস আর এটা হচ্ছে এসি উৎস। আশা করি কথাবার্তাগুলো বা বেসিক ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। এসি কারেন্টের সোর্স কি, ডিসি কারেন্টের সোর্স কি, এসি কারেন্ট কেন একমুখী আর ডিসি কারেন্ট কেন প্রতিনিয়ত তার দিক পরিবর্তন করে। সবাই বুঝে গেছেন কিনা একটু বলেন। আমাদের আসলে ম্যাথ ক্লাসেরও সময় হয়ে গেছে, আমরা ম্যাথ ক্লাস শুরু করব কিছুক্ষণ পরে। তবে তার আগে একটু সবাইকে আমাকে বলবেন যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি যদি ক্লিয়ার পাই তাহলে আজকের ক্লাসটা শেষ করব, আর আগামী ক্লাসে আমরা দেখব যে আসলে কেন আমরা রেকটিফায়ার ইউজ করি, কেন রেকটিফায়ার ইউজ করি সেটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে।
পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার আর অর্ধ তরঙ্গ রেকটিফায়ার দুটোটাই আগামী ক্লাসে পড়াই দিব আমি। আঞ্জুম তারানো আরা লিখছে আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি স্যার। আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। ম্যাথ ক্লাস কয়টায় শুরু হবে? সাথে সাথে। আঞ্জুম তারানো আরা, আমি রেস্ট নিব না, এক গ্লাস পানিও খাবো না, তোমাদের এই লাইভটা কেটেই ম্যাথ ক্লাসের লাইভ শুরু করবো। সাইম লিখছে, সাইম আহমেদ লিখছে জি ভাইয়া ক্লিয়ার। রামিস জারা লিখছে ক্লিয়ার। মুজিবুর রহমান লিখছে জি স্যার ওকে। সবাই যেহেতু বুঝতে পারছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই লাইভের থেকে ক্লাস করার চেষ্টা করবো। আর মাত্র 2টা ক্লাস আছে, আর মাত্র 2টা ক্লাস আছে। বাঙালি বা আমাদের একটা স্বভাব হচ্ছে যতই কোর্সের শেষের দিকে যেতে থাকে উপস্থিতি কমতে থাকে, আর উপস্থিতি যখন কমে তখন টিচারদের একটা সেলফ কনফিডেন্স থাকে, এটা কমে যায়। তো সেজন্য স্যাররা আসলে পাবলিক গ্রুপগুলোতে কি নিতে চায় না, ক্লাস নিতে চায় না। আশা করি তোমরা এই জিনিসটা বুঝবা এবং লাইভে থেকে ক্লাস করবা। 2টি কারণে লাইভে থেকে ক্লাস করবা। এক নাম্বার হচ্ছে নিজের প্রয়োজনে, আর আরেকটি হচ্ছে তুমি যেহেতু লাইভে থেকে ক্লাস করলে স্যাররা আরো ক্লাস নিতে চায়, ফলে সামনে তোমার জন্য আরো কিছু ফ্রি ক্লাস আনবে। ঠিক আছে? তো এইসব চিন্তা করে সবাই লাইভে ক্লাসগুলো করবা। সবাই ভালো থাকবা। যারা শেষ পর্যন্ত ছিলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।